আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। আমরা একটু ওয়েট করি, আমাদের বাকিরা জয়েন করুক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আপনারা যারা জয়েন করেননি একটু দ্রুত জয়েন করবেন, আমরা এখনই ক্লাস শুরু করব। আজকে মনে হয় না যে নেটওয়ার্ক বা সাউন্ড জনিত কোনো সমস্যা হবে, কারণ আমাদের যে সমস্যাগুলো ছিল সেটা আমরা অলরেডি ঠিক করে ফেলেছি, এবং অলরেডি আমরা আরো কিছু ডিভাইস অ্যাড করেছি যাতে আমরা নিরবিচ্ছিন্নভাবে ক্লাস নিতে পারি, এবং হচ্ছে আমাদের নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা না হয় বা আমাদের ল্যাপটপের কোনো সমস্যা না হয়। কারণ হচ্ছে আমি আজকে এটার জন্য বেসিক্যালি ঢাকাতেই ছিলাম। আমার অনেক নতুন হচ্ছে গ্যাজেট নিয়েছি, নিয়ে তারপরে আপনাদের সাথে আজকে জয়েন হলাম। আচ্ছা, আমরা আর জাস্ট 1 মিনিট ওয়েট করবো, আমরা দেখি আর কেউ জয়েন করে কিনা, তারপরে আমরা শুরু করবো আজকে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করবেন, আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, দেখেন, আমরা আমাদের ডিসপ্লেতে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। কালকে অনেকে আমাদের কমেন্টস করছিলেন আপনারা যে স্যার আমরা এত ডিটেইলস পড়ছি, এটা আমাদের ডিপ্লোমা কি দরকার আছে কিনা বা অন্যদের দরকার আছে কিনা। তো আপনারা হচ্ছে আগে এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বেন, দেন হচ্ছে অ্যান্সার করার ট্রাই করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এত ডিপ লেভেলের আপনাদের পড়াটা কেন দরকার। তো দেখেন, এ পেশেন্ট ব্রট ইনটু ইমার্জেন্সি রুম আফটার এ ট্রমাটিক হেড ইনজুরি, দে আর আনরেসপন্সিভ উইথ নো স্পুটেনিয়াস মুভমেন্ট অর আই ওপেনিং, what is the immediate priority in management managing the patient?
তো আমাদের এখানে অপশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিং পেইন মেডিকেশন, অ্যাসেজিং অ্যান্ড সিকিউরিং এয়ারওয়ে, অর্ডারিং এ সিটি স্ক্যান অফ দি হেড অ্যান্ড চেকিং ব্লাড প্রেশার। তো দেখেন এখানে হচ্ছে আমরা বেসিক্যালি যখন এই কোশ্চেনটার উত্তর খুঁজতে যাব, কালকে কিন্তু আমরা ক্লাসের দিয়ে একেবারে শেষের দিকে আমরা আপনাদেরকে কিছু স্লাইড নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের শকের পেশেন্টে কিভাবে আমরা ম্যানেজ করব বা কিভাবে ইমিডিয়েটলি ম্যানেজ করব এবং কোন কোন ড্রাগ তাদেরকে দেওয়া হয়, পাশাপাশি হচ্ছে ওই পেশেন্টের আমরা কোন কোন লেভেল মনিটর করা হয়, অর্থাৎ ওই পেশেন্টের হচ্ছে ইমিডিয়েট কন্ডিশনে আমরা ড্রাগ গুলো দেওয়ার পর কোন তার ভাইটাল গুলা বা হচ্ছে তার আদার্স কি কি আমরা মনিটর করি। তো দেখেন এখানে একজন পেশেন্ট ইমার্জেন্সি রুমে এসেছে, অর্থাৎ আপনি ইমার্জেন্সি রুমে রয়েছেন, হঠাৎ করে ওখানে একজন পেশেন্ট এসেছে। তো আসার পরে আপনি দেখলেন যে সে আনরেসপন্সিভ এবং তার হচ্ছে কোনো আই মুভমেন্ট নাই, স্পুটোনিয়াস, এবং কোনো আই ওপেনিং নাই, অর্থাৎ ওই পেশেন্ট চোখ টোটালি খুলতেছে না। এক্ষেত্রে হচ্ছে আপনি ওই পেশেন্টকে যদি ম্যানেজ করতে চান আগে কি করবেন। তো আমাদের এখানে হচ্ছে যে অপশন গুলো রয়েছে, দেখেন আপনারা যখন এই অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো আসবে, এটা কিন্তু আমরা ওইভাবে ফ্রি ক্লাসে আপনাদের ডিটেইলস বলি না, তখন আপনারা সবসময় অ্যানালিটিক্যাল কোশ্চেন আসলে প্রথমে যেটা করবেন, আপনার যে অপশন গুলো রয়েছে অপশন গুলো আগে টেস্ট করবেন। অপশন টেস্ট মিনস আপনার একটা হেড ইনজুরি পেশেন্ট, সে আপনার হসপিটালে বা ওয়ার্ডে এসেছে, তাকে আপনার ম্যানেজ করতে হবে। এক্ষেত্রে একজন ইনজুরি পেশেন্টকে আপনি ম্যানেজ করতে গেলে আপনার সবসময় মাথায় ঢুকায় রাখতে হবে যে আমি আগে কোন ব্যাপারটা দেখব। আগে কোন ব্যাপারটা দেখবো মিনস আগে আপনি তার জীবন বাঁচাবো না আগে তার হচ্ছে অন্য অন্য ব্যাপারগুলো দেখবো। তো আমাদের অপশন গুলো দেখেন, অ্যাডমিনিস্ট্রারিং পেইন মেডিকেশন, অর্থাৎ ওই পেশেন্টকে পেইন মেডিকেশন অ্যাডমিনিস্টার করতে হবে। দেন হচ্ছে অ্যাসেজিং অ্যান্ড সিকিউরিং দি এয়ারওয়ে, অ্যাসেস করতে হবে যে তার এয়ারওয়েটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে এয়ারওয়েটা আগে ঠিক করতে হবে। অর্থাৎ যদি দেখেন আপনি পেশেন্ট হচ্ছে নর্মালি ব্রেথিং না নিতে পারছে, তখন তার অক্সিজেনেশন দিতে হবে, বা হচ্ছে সিপিআরও আমরা দিতে পারি যখন দেখি যে টোটালি পেশেন্টের কোনো রেসপন্স নাই। দেন অর্ডারিং এ সিটি স্ক্যান অফ হেড, দেন চেকিং ব্লাড প্রেশার। এখন দেখেন এই যে জায়গাগুলা, এখানে কিন্তু কোশ্চেনটা আপনাদের জন্য যে খুব কঠিন সেটা না, কিন্তু কোশ্চেনের হচ্ছে প্যাটার্নটা আপনাদের জন্য কঠিন করে দেওয়া, যাতে হচ্ছে আপনারা ভুলাই যান। ঠিক এবারে লাইসেন্স পরীক্ষায় আপনারা যখন হচ্ছে মানে যে বিধ্বস্ত কন্ডিশন হয়েছিল, সেটা শুধুমাত্র একটা কারণে যে আপনার কোশ্চেনটা বুঝতে পারেননি। এখন আমরা যখন এই ধরনের পেশেন্টকে ম্যানেজ করব, আমরা কি করব, আগে পেশেন্টের হচ্ছে পেইন মেডিকেশনে কিন্তু আমরা কখনো যাব না। আগে আমার ইমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার নার্সিং বা যে কোনো কন্ডিশনে আমাদের প্রথম দায়িত্ব থাকে পেশেন্টের লাইফ সেভ করা। তো এখানে দেখেন আপনি হচ্ছে যখন পেশেন্টকে কোনো সিটি স্ক্যান করাবেন হেডের, সিটি স্ক্যান কিন্তু 5-10 মিনিট বা 20 মিনিট পরে হলেও পেশেন্টের বড় ধরনের কোনো সমস্যা হয় না। পেইন বা ব্যথা হচ্ছে, সেটা কিন্তু আপনার ব্যথা কিছুক্ষণ চলতে থাকলেও ওইভাবে প্রবলেমটা ফেস হবে না, বা সে ওই ব্যথা নিয়ে সার্ভাইভ করতে পারবে। বা ব্লাড প্রেশার, কিন্তু আগে আপনাকে যেটা দেখতে হবে, দেখেন এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে দ্য সিকিউর অ্যাসেস এন্ড সিকিউর এয়ারওয়ে এন্ড চেকিং ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা আমরা চেক করি বেসিক্যালি তার পেশেন্টের কোন কন্ডিশন রয়েছে। যদি ব্লাড প্রেশার একেবারে লো হয়ে আসে তাহলেও সমস্যা, কিন্তু এই ব্লাড প্রেশারের আগে কিন্তু আমাদের দরকার হচ্ছে পেশেন্টের শ্বাস প্রশ্বাসটা কন্ট্রোল করা, কারণ যদি পেশেন্টের শ্বাস প্রশ্বাস না হয় তাহলে পেশেন্ট মারা যাবে। তো ঠিক এভাবে আপনাদের যখন দেখবেন এই অ্যানালিটিক্যাল সিনারিও বেসড কোশ্চেন গুলো আসতেছে আপনার সামনে, খুব ধৈর্য সহকারে কোশ্চেনটা সুন্দর করে পড়ে প্রত্যেকটা অপশন থেকে আপনি আপনার নিজের ক্লাসটা ম্যানেজ করতে হবে। করবেন যে অ্যানালিসিস আমরা কিভাবে অ্যান্সার করব, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এখন। আচ্ছা, এখন আপনারা আর একটা ব্যাপার একটু আমাকে কমেন্টস করবেন যে আপনারা যখন এবার পরীক্ষা দিয়েছিলেন এই অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো আপনারা কে কিভাবে ফেস করেছেন।
যে আপনারা খুব ইজিলি এটা ফেস করতে পেরেছেন, না এটা নিয়ে আপনারা অনেক ঘাবড়ে গিয়েছিলেন, না কি ব্যাপার, একটু আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন। আচ্ছা, ঘাবড়ে গেছিলাম বুঝছি ভাই, বাট এতক্ষণ ভাবার তো টাইম পাইনি। এই টাইমটা আপনার এই ভাবাটা কম লাগবে যখন আপনি এ ধরনের কোশ্চেন কন্টিনিউয়াসলি সলভ করবেন। যখন এ ধরনের কোশ্চেন আপনি রেগুলার পরীক্ষায় তো 4টা 5টা করে পাবেন, বা আমরা যখন এক্সাম নিব ওই টাইমে পাবেন, তখন আপনার এটা অটোমেটিক্যালি অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি গুলো গ্রো করবে। এবং এই যে আপনার টাইম পাননি, এই ব্যাপারটা হচ্ছে বলাটা ভুল। কেন জানেন, আপনি যদি হচ্ছে প্রপার টাইম ম্যানেজ করতে পারেন, এটা কিন্তু হচ্ছে আপনার জন্য অতটাও কঠিন না। কোশ্চেন বুঝতে পারি নাই এর মধ্যে এত বড়। আচ্ছা, দেখেন এক্ষেত্রে হচ্ছে আপনারা কোশ্চেন বুঝতে পারেননি, এটা থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনারা নার্ভাস হয়ে গিয়েছিলেন যে কোশ্চেন কঠিন হয়েছে, আমি কিভাবে অ্যান্সার করব বা ভুল হচ্ছে কিনা। আপনারা যদি নার্ভাস না হতেন তাহলে আমি শিওর আপনারা অনেক ভালো রেজাল্ট করতেন। তো দেখেন, কালকে হচ্ছে আমরা এ পর্যন্ত ছিলাম যে ইনফেকশাস কোমা পর্যন্ত পড়েছিলাম। তো আমরা ইনফেকশাস কোমাটা আবারও পড়ব। সেটা হচ্ছে যখন কোনো ইনফেকশন বা এই ধরনের কোনো কন্ডিশনে কোনো পেশেন্টের হচ্ছে কোমাতে চলে যাবে বা আনরেসপন্সিভ থাকবে, এই ধরনের কন্ডিশনকে আমরা বলে থাকি হচ্ছে ইনফেকশাস কোমা। এখন দেখেন, যে ইনফেকশাস কোমা আপনি যখন ম্যানেজ করবেন, যেহেতু এটা ইনফেকশন, তাহলে হচ্ছে কোন ধরনের পেশেন্টের হচ্ছে ইনফেকশন হয়েছে সেটার ম্যানেজমেন্ট। যদি পেশেন্টের হচ্ছে কোনো ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হয়, তাহলে ব্যাকটেরিয়া জনিত ড্রাগ দিতে হবে বা অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি পেশেন্টের ভাইরাস বা ভাইরাল ইনফেকশন হয়, অ্যান্টিভাইরাল এজেন্ট দিতে হবে। যদি পেশেন্টের ফাঙ্গাল ইনফেকশন হয়, তাহলে অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন কিন্তু আপনাকে দিতে হবে। দেন হচ্ছে এই ইনফেকশাস কোমার যে পেশেন্ট বা হচ্ছে যে কোনো পেশেন্ট যখন কোমাতে চলে যাবে, সেক্ষেত্রে আপনি কোন কোন লেভেলটা মনিটর করবেন। দেখেন, অবশ্যই হচ্ছে আপনাকে পেশেন্টকে ভাইটাল সাইন মনিটর করতে হবে, এবং যে ইনফেকশাস মার্কার গুলো রয়েছে, ইনফেকশাস মার্কার বলতে হচ্ছে আপনার প্রোল্যাকটিন, সিক্রিয়েটিভ প্রোটিন, এই যে মার্কার গুলো রয়েছে এটা আপনাকে চেক করতে হবে, বা ইএসআর লেভেল। এই মার্কার গুলো দেখে আমরা বুঝতে পারি আসলে পেশেন্টের হচ্ছে ইনফেকশনটা কোন টাইপের বা কোন ধরনের রয়েছে। দেন হচ্ছে নিউরোলজিক্যাল স্ট্যাটাস দেখতে হবে, এবং হচ্ছে পেশেন্ট ওই ট্রিটমেন্টের উপর কতটুকু রেসপন্স করছে এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। পেশেন্ট ট্রিটমেন্টের উপর রেসপন্স বলতে আপনি ওই পেশেন্টকে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিলেন। সাপোজ প্রথমত আপনি পেশেন্টকে হচ্ছে সেফট্রিয়াক্সিন দিলেন। তো সেফট্রিয়াক্সিন দেওয়ার পর হচ্ছে দেখবেন যে ওই পেশেন্ট কতটুকু রিকভার করছে। যদি সেফট্রিয়াক্সিনে কাজ না হয়, সেক্ষেত্রে কিন্তু ডক্টরটা মেরুপেনা হয়ে যায়। তো এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার কিনা। আর আপনাদের আমার এখান থেকে একটা কোশ্চেন থাকবে যে ইনফেকশাস ডিজিজ যে মার্কার গুলো রয়েছে, যে প্রো ক্যালসিটোনিন বা হচ্ছে সি ক্রিয়েটিভ প্রোটিন, এগুলো হচ্ছে কোন ধরনের ইনফেকশাস মার্কার, বা এই যে প্রো ক্যালসিটোনিন এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো হচ্ছে আমরা কেন দিয়ে থাকি। আচ্ছা, ইনফেকশন কন্ট্রোল করার জন্য, সরি,
আমরা সি ক্রিয়েটিভ প্রোটিন বা প্রোক্যালসিটোনিনটা এই টেস্টগুলো করা হয়ে থাকে পেশেন্টের আসলে ইনফেকশন লেভেলটা কেমন রয়েছে এটা জানার জন্য। যেমন দেখেন এই সি ক্রিয়েটিভ প্রোটিন এটা এমন কাইন্ড অফ প্রোটিন যেটা আমাদের লিভার থেকে প্রডিউস হয়। আপনারা সবাই নোট ডাউন করবেন এই পয়েন্টগুলা। আসলে সবকিছু কিন্তু আমাদের হচ্ছে এ টু জেড ইসে রাখাটা পসিবল হয় না। আমাদের যে ইটা বলে লেকচার সেটা কিন্তু কিছু আমরা নিজে থেকেও যেগুলো বলবো সেটা অবশ্যই আপনারা নোট ডাউন করবেন। সেটা হচ্ছে এই যে প্রোক্যালসিটোনিন বা সি ক্রিয়েটিভ প্রোটিন। আমি আগে সি ক্রিয়েটিভ প্রোটিন নিয়ে কথা বলবো। এই সি ক্রিয়েটিভ প্রোটিন হচ্ছে আমাদের লিভার থেকে একটা প্রোটিন প্রডিউস হয় যেটাকে বলা হয় সি ক্রিয়েটিভ প্রোটিন, এবং এই প্রোটিনটা হচ্ছে আমাদের লিভার প্রডিউস করে। এখন এই সি ক্রিয়েটিভ প্রোটিনটা বেসিক্যালি আমরা টেস্ট করি যে ওই প্রোটিন লেভেল অনুযায়ী যখন পেশেন্টের কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অস্টিওমাইলাইটিস বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা হচ্ছে কিছু আর্থ্রাইটিসের প্রবলেম থাকে, তখন হচ্ছে এই প্রবলেম গুলা বা ইনফেকশন গুলা কোন লেভেলে আছে এটা হচ্ছে জানার জন্য আমরা সি ক্রিয়েটিভ প্রোটিন টেস্টটা করে থাকি। এখন হচ্ছে এখন দেখেন আমরা দেখবো যে সি ক্রিয়েটিভ প্রোটিন যেটা এটার নর্মাল লেভেল কত। দেখেন হচ্ছে এই যে সি ক্রিয়েটিভ প্রোটিন যখন কারোর ব্লাডে 1 মিলিগ্রাম/লিটারেরও কম থাকবে তখন কিন্তু সে ইনফেকশনের লোয়ার রিস্কে রয়েছে, অর্থাৎ তার ইনফেকশনটা শরীরে অত বেশি নাই। সবাই কাইন্ডলি এটা নোট ডাউন করুন যে সি ক্রিয়েটিভ প্রোটিনের হচ্ছে নর্মাল লেভেল যখন 1.0 মিলিগ্রাম/লিটার থাকবে তখন ইনফেকশনের রিস্কটা কম থাকবে। যখন এটা 1 মিলিগ্রাম/লিটার থেকে 3 মিলিগ্রাম/লিটার পর্যন্ত থাকবে তখন হচ্ছে তার এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ তার ইমিডিয়েট কোন একটা মাইল্ড ইনফ্লামেশন বা ইনফেকশন রয়েছে এটা চান্স থাকবে। এবং হাই রিস্ক অর্থাৎ যখন হচ্ছে আপনার এই সিআরপি লেভেলটা 3.0 মিলিগ্রাম আপ হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে পেশেন্টের ইনফেকশনটা অনেক সিভিয়ার লেভেলের। ক্লিয়ার সবাই? সি ক্রিয়েটিভ প্রোটিনটা আমি হচ্ছে কমেন্টসে জানিয়ে দিচ্ছি। আচ্ছা আমি হচ্ছে এটা আপনাদের কমেন্টসে দিয়ে দিয়েছি। দেখেন এই সি ক্রিয়েটিভ প্রোটিনটা যখন 1 মিলিগ্রাম/ডেসিলিটার থাকে তখন ওই পেশেন্ট হচ্ছে ইনফেকশনের লোয়ার রিস্কে থাকে। আবার এটা হচ্ছে যখন 1 থেকে বেড়ে 3 পর্যন্ত যায় তখন সে মাইল্ড রিস্কে থাকে, এবং এটা যখন 3 আপ হয়ে যায় তখন হচ্ছে ওই পেশেন্টের হচ্ছে সিভিয়ার বা হচ্ছে হাই রিস্কে থাকে। আচ্ছা ঠিক আছে, এটা আমি গ্রুপে দিয়ে দিব। এখন সবাই ক্লিয়ার কিনা? দেখেন এই পুরো ক্যালসিটোনিনটা হচ্ছে অন কাইন্ড অফ স্টুল টেস্ট, অর্থাৎ
পেশেন্টের স্টুল টেস্ট করা হয়ে থাকে প্রোক্যালসিটোনিনের মাধ্যমে, অর্থাৎ স্টুলে কি হারে প্রোক্যালসিটোনিন বা পিসিটি রয়েছে সেটা জানার জন্য। এবং এই স্টুলটা টেস্ট করা হয়ে থাকে আসলে পিসিটি টেস্টের মাধ্যমে, যে ওই স্টুলের দ্বারা কতটুকু ব্যাকটেরিয়া যাচ্ছে, অর্থাৎ সেপসিস বা আমরা যে ব্লাড ইনফেকশন যেটাকে বলি বা সেপসিস, এটাকে হচ্ছে জাস্টিফাই করার জন্য এই প্রোক্যালসিটোনিন টেস্টটা করা হয়ে থাকে। এবং হচ্ছে বেসিক্যালি এটা আপনার প্রোক্যালসিটোনিন টেস্টটা করা হয়ে থাকে যে আসলে স্টুলের সাথে কি পরিমাণ সেল চলে যাচ্ছে বা কি পরিমাণ হচ্ছে ইনফেকশন রয়েছে। এবং এটা কিন্তু এই প্রোক্যালসিটোনিন টেস্টটা অবশ্যই একটা ইমার্জেন্সি টেস্ট, এবং এটা কিন্তু যখন পেশেন্ট কোনো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে থাকে বা অন্য কোথাও থাকে তখন এই প্রোক্যালসিটোনিন টেস্টটা করা হয়ে থাকে। এখন এই প্রোক্যালসিটোনিন টেস্টের হচ্ছে নর্মাল রেঞ্জ 0 থেকে 0.05 মাইক্রোগ্রাম পার লিটার। আমি এটা হচ্ছে আপনাদেরকে আমি কমেন্টসে দিয়ে দিচ্ছি। সি ক্রিয়েটিভ প্রোটিনটা হচ্ছে আমাদের লিভারের একটা টেস্ট, অর্থাৎ যখন কোনো পেশেন্টের হচ্ছে এই সি ক্রিয়েটিভ প্রোটিনের লেভেলটা বেড়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে ওই পেশেন্টের হচ্ছে ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেশি। আবার যখন এই সি ক্রিয়েটিভ প্রোটিনের রেঞ্জটা অনেরও কম থাকবে, তখন আমাদের বুঝতে হবে হচ্ছে ওই পেশেন্টের ইনফেকশনের রিস্কটা কম। এবং এই সি ক্রিয়েটিভ প্রোটিন যে টেস্টটা রয়েছে, এটা হচ্ছে আমাদের এটা লিভার থেকে আমাদের এই প্রোটিনটা বেসিক্যালি প্রডিউস হয়। এখন সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, আপনারা একটু ফ্র্যাঙ্কলি কমেন্টস করবেন যে আজকে আমরা যেটা পড়িয়েছি এটা আপনাদের কি বেশি ডিপ হয়ে যাচ্ছে কিনা, বা আপনাদের বেশি কঠিন লাগতেছে কিনা, এটা একটু বলবেন। যে আমি এটা স্ক্রিনশট আকারে দিয়ে দিয়েছি, এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, আপনাদের কারোর বোরিং লাগছে কিনা বা কঠিন লাগছে কিনা একটু বলবেন, আমি এটা কমেন্টসটা সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। দেখেন আপনাদের ক্লাস কেমন লাগছে বা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা সরাসরি ক্লাসেই হচ্ছে করবেন। আর আমি যদি চাই আপনাদেরকে হচ্ছে এত ডিটেইলস না পড়িয়ে আমি হচ্ছে একটু ইজিলি আগাই যাব, সেক্ষেত্রেও কিন্তু পারি, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের যেন কোনো জায়গায় উইক জোন না থাকে। এবং আপনাদের হচ্ছে আরেকটা ব্যাপার হয়েছে কি, একটা লং টার্ম আপনারা হচ্ছে পড়াশোনার বাইরে চলে গিয়েছেন বা 6 মাসের মতো, এখন আপনাদের একটু লং ক্লাস করতে গেলে অনেক বোরিং লাগে বা হচ্ছে আপনাদের কিছু হচ্ছে ডিফিকাল্টি ফেস হয়, বাট এই হ্যাবিটটা আপনাদেরকে হচ্ছে কাটাতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে ডায়াবেটিক কোমা ম্যানেজমেন্টের পেশেন্টের হচ্ছে ম্যানেজমেন্ট। দেখেন ডায়াবেটিক কোমা এটা হচ্ছে আমাদের ডায়াবেটিক কোমা আমরা বিভিন্নভাবে ম্যানেজ করে থাকি। যখন হচ্ছে পেশেন্ট ডায়াবেটিক কোমার পেশেন্ট, অর্থাৎ ডায়াবেটিক কোমা পেশেন্ট বলতে তার গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি থাকবে, তখন ওই পেশেন্টকে হচ্ছে কি করা লাগে, ইমিডিয়েটলি ইনসুলিন থেরাপি দিতে হয়। পাশাপাশি হচ্ছে দেখেন ডায়াবেটিক কোমার পেশেন্টের যখন গ্লুকোজ লেভেলটা বডিতে বেশি থাকে, তখন কিন্তু হচ্ছে পেশেন্টের ইসের সাথে হচ্ছে হয়ে যায়। যখনই ওই পেশেন্টের বডিতে আপনার গ্লুকোজের লেভেলটা বেশি থাকবে, তার কিন্তু ইউরিনেশনটা বেশি হয়, এবং যখন ইউরিনেশনটা বেশি হবে তখন কিন্তু ওই পেশেন্টের হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে।
কারণ কোন পেশেন্টের বডিতে যদি ইনসুলিন বেশি থাকে তার কিন্তু এটা লং টার্ম কিছু কমপ্লিকেশন দেখা যায়। পাশাপাশি ইনসুলিনের পরিমাণ যখন বেশি থাকতে পারে, এই ডায়াবেটিকের কমপ্লিকেশনের ভিতরে কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে ডায়াবেটিকের পেশেন্ট কে মানে লং টার্ম গ্লুকোজের পরিমাণটা তার বডিতে বেশি থাকবে, তখন তার যেটা হবে ওই পেশেন্টের হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোনের লেভেলটা কমে যায়, এবং অ্যান্টি ডায়াবেটিক হরমোন যখনই কমে যায় তখন ওই পেশেন্টের বারবার ইউরিনেশন হয়। এটা আমরা ডায়াবেটিকের ভিতরে হচ্ছে খুব ডিটেলসে পড়াবো। তো এই জন্য হচ্ছে এই পেশেন্টকে আমরা এন্টি সরি যে হচ্ছে রিহাইড্রেট করে থাকি, কারণ যখন কোনো পেশেন্টের অ্যান্টি ডায়াবেটিক হরমোন কমে যাবে তখন কিন্তু তার ইউরিনেশন বা প্রস্রাবের পরিমাণটা বাড়বে, এবং যখনই পেশেন্টের প্রস্রাবের পরিমাণ বাড়বে তার প্রস্রাবের মাধ্যমে সোডিয়াম যেন হচ্ছে যে ইলেকট্রোলাইট গুলো রয়েছে এটা বের হয়ে চলে যায়। এটার জন্য ওই পেশেন্টকে হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স করাটা জরুরি, বা ওই পেশেন্টকে হচ্ছে ডিহাইড্রেট করতে হয়, কারণ যখন যত বেশি প্রস্রাব হবে তত বেশি পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যাবে। এখন আমরা দেখবো মেডিকেশন। দেখেন ডায়াবেটিক কোমার পেশেন্টে আমরা বেসিক্যালি হচ্ছে ইনসুলিন থেরাপিটা দিয়ে থাকি যাতে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে চলে আসে। এবং এই যে আমরা ডায়াবেটিস নিয়ে নেক্সট যে ক্লাসটা নিব, এখানে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য শিখবো, যেটা হচ্ছে আপনারা আগে জানেন না, যে ডায়াবেটিস কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং কিভাবে এটা আমাদের ইফেক্ট করে। এখন দেখেন এই ডায়াবেটিক কোমা ম্যানেজমেন্টের পেশেন্টের হচ্ছে আপনি যে মনিটরিংটা করবেন, দেখেন যে পেশেন্টের ডায়াবেটিস তার কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি ব্লাড গ্লুকোজ লেভেলটা চেঞ্জ হচ্ছে। এটার জন্য কি করা লাগে, পেশেন্টের হচ্ছে গ্লুকোজ লেভেলটা কন্টিনিউয়াসলি চেক করা লাগে। পাশাপাশি পেশেন্টের ইলেকট্রোলাইট লেভেলটা চেক করতে হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে এই লেভেলটা। ইলেকট্রোলাইট লেভেলটা আমাদের কিন্তু মাস্টলি চেক করতে হয়, পাশাপাশি পেশেন্টের রেনাল ফাংশন চেক করতে হয়, তার হচ্ছে কিডনি প্রপারলি ফাংশন হচ্ছে কিনা, এবং যেহেতু কমা এটার জন্য তার নিউরোলজিক স্ট্যাটাস চেক করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কি প্রবলেম হয় বা কি হতে পারে ভাইয়া। আচ্ছা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমাদের হচ্ছে ইলেকট্রোলাইট বডিতে কি কি থাকে এটা আমাকে আগে জানতে হবে। দেখেন ইলেকট্রোলাইট বলতে হচ্ছে বোঝায় আপনার বডিতে কি হারে সোডিয়াম পটাশিয়াম এই হচ্ছে যে আয়ন গুলো রয়েছে এগুলো। তো আমাদের ইলেকট্রোলাইটের ভিতরে যেগুলো থাকে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, দেন হচ্ছে ক্লোরাইড ফসফেট এবং ম্যাগনেসিয়াম। এই যে মিনারেলস গুলো এগুলোকে একত্রে হচ্ছে বলা হয় ইলেকট্রোলাইট, এবং এগুলো আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ইলেকট্রোলাইটের গুলো হচ্ছে আমাদের কিন্তু বডিতে অনেক চেঞ্জ আসে, বিশেষ করে হচ্ছে ইলেকট্রোলাইট আপনার যখন বডিতে থাকবে প্রপারলি এগুলো আমাদের অনেক কাজ করে। যেমন হচ্ছে সোডিয়াম যেটা, এটা কিন্তু নার্ভে পালসটা ইম্পালস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হচ্ছে সোডিয়াম আপনার যখন বডিতে প্রপারলি থাকবে আপনার নিউরন বা নার্ভ গুলো ভালোভাবে কাজ করবে। এবং হচ্ছে যখন আপনার বডিতে পটাশিয়াম থাকবে এটা কিন্তু আমাদের মাসেল ফাংশন, দেন হচ্ছে আমাদের নার্ভ ফাংশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি কিন্তু পটাশিয়াম আমাদের হার্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ইফেক্ট রয়েছে। দেন হচ্ছে ক্লোরাইড যেটা, এটা কিন্তু আমাদের হচ্ছে ফ্লুইড ব্যালেন্সের ক্ষেত্রে বা হচ্ছে আমাদের বডির পিএইচ লেভেল মনিটরিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আপনার শরীর থেকে যখন হচ্ছে দেখবেন এভাবে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ফসফেট বাইকার্বনেট এই আয়ন গুলো বের হয়ে যাচ্ছে, তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই আয়ন গুলো যেহেতু আমাদের নার্ভ ইম্পালস তৈরি করে, আমাদের মাসেল ফাংশন কন্ট্রোল করে, তখন ঠিক এই জায়গাগুলোতে সমস্যা হয়। যেমন হচ্ছে আমাদের নার্ভ প্রপারলি কাজ করে না, দেন হচ্ছে মাসেল গুলো উইক হয়ে যায়, এবং এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কিন্তু দেখবেন পেশেন্ট খুব উইক হয়ে যায়, অর্থাৎ তার শারীরিকভাবে খুব দুর্বল লাগে, বা হচ্ছে পেশেন্টের মনে হয় যে তার মাথা টাথা ঘোরাচ্ছে, সে কোনো কিছু মনে রাখতে পারে না, চোখে অন্ধকার দেখে। এটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কিছু লক্ষণ। এবং দেখবেন এই যে এখন প্রচন্ড গরম, আমরা গরমে যারা প্রচন্ড ঘামতেছি বা হচ্ছে খুব কাজ করতেছি তখন কিন্তু এই ঘামের মাধ্যমেও আমাদের শরীর থেকে এই ইলেকট্রোলাইট গুলো বাইরে চলে যায়। ঘামের মাধ্যমেও যখন আমাদের শরীর থেকে ইলেকট্রোলাইট গুলো বাইরে চলে যাবে তখনও কিন্তু এই লক্ষণগুলো একজন মানুষের দেখা দিবে। অর্থাৎ তার হচ্ছে বেসিক্যালি সে উইক হয়ে যাবে, তার হচ্ছে ইউরিনেশন হবে না বা হচ্ছে ইউরিনেশন বেশি হবে, তারপর হচ্ছে তার নার্ভ কাজ করবে না, তার সে হচ্ছে অনেক সময় চোখে ঘোলা দেখবে, এই যে ব্যাপারগুলা।
যে ভাইয়া বাংলায় যে লেখাটা আসে স্ক্রিনে এটা অফ করা যায় না, নিচের লেখাটা তো ভালোভাবে দেখা যায় না মাঝে মাঝে। না, আমাদের বাংলা হচ্ছে আমাদের ডিরেক্টলি হচ্ছে লেখা যায় না, বাংলা লেখাটা অফ করা যায় না। আচ্ছা, উল্টো পাল্টা বকা শুরু করে যখন লবণ কমে যায়, হ্যাঁ এই উল্টা পাল্টা বকা শুরু করে কারণ তার নার্ভ ইম্পালসটা প্রপারলি ফাংশন করে না, তার নার্ভ প্রপারলি ফাংশনিং হয় না, এটার জন্য পেশেন্ট কিন্তু উল্টা পাল্টা বকে। অর্থাৎ যখন তার শরীর থেকে সোডিয়াম লেভেলটা কমে যাবে বা 135-এর নিচে নেমে আসবে তখন এটা হয়। আচ্ছা ভাই, আমি আজকে ক্লাসের কিছুই বুঝতে পারিনি, আমি জয়েন হয়েছি ক্লাসে, আবার কিছুক্ষণ পর আপনি ব্যাকে চলে যাচ্ছেন, কিছুই বুঝলাম না। আচ্ছা, আমার ক্লাস কি আপনারা বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন, বা আপনারা সবাই কি এরকম সমস্যা হচ্ছে কিনা, কারণ আমি কিন্তু আমার এখানে আমার ফোন থেকে এই যে দেখেন ডিসপ্লেতে আমি কিন্তু দেখতেছি যে আসলে আপনাদের কতটুকু আপনারা বুঝতে পারছেন বা আমার সাউন্ড গুলো ক্লিয়ার আছে কিনা। সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাউন্ড রিলেটেড বা হচ্ছে আমাদের নেটওয়ার্ক জনিত যে সমস্যাটা সেটা নাই। এই যে নেটওয়ার্ক জনিত যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ওখানের সমস্যা। এই যে দেখেন আমার ফোনে স্টিল নাও কিন্তু আমার আপনাদের লাইভটা চলছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে হেপাটিক কোমা। দেখেন এই হেপাটিক কোমা হচ্ছে যদি কোনো পেশেন্টের লিভার ডিসফাংশন হয়ে যায় তখন এই পেশেন্টকে আমরা হেপাটিক কোমার পেশেন্ট বলে থাকি, এবং এই লিভার ডিসফাংশন যখনই হবে তখন এই পেশেন্টকে আমরা যখন ম্যানেজমেন্ট করি সাথে সাথে পেশেন্টের হচ্ছে ল্যাকটুলোজ দেওয়া হয়ে থাকে, যাতে হচ্ছে পেশেন্টের বডি থেকে অ্যামোনিয়া লেভেলটা কমানো হয়। কারণ এই লিভার থেকে হচ্ছে অ্যামোনিয়া প্রডিউস হয়, এবং এই অ্যামোনিয়া কিন্তু হচ্ছে নাইট্রোজেন তৈরি করে আমাদের বডিতে, বা নাইট্রোজেনের পরিমাণটা কন্ট্রোল করে। কারণ আপনার বডিতে যদি বেশি পরিমাণ অ্যামোনিয়া তৈরি হয় আপনার নাইট্রোজেনের পরিমাণটাও বডিতে বেশি থাকবে, এবং নাইট্রোজেন কিন্তু অন কাইন্ড অফ, বাকিটা কিন্তু আপনারা জানেন যে নাইট্রোজেন আমাদের শরীরে যখন বেশি, সরি নাইট্রোজেন না, নাইট্রিক অ্যাসিড, এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। আচ্ছা, আবু বকর সিদ্দিক, ভাইয়া ব্লাড গ্লুকোজ যখন কমে যায় তখন তো রোগী কোমায় চলে যায়, তখন কিভাবে ম্যানেজ করবেন? আচ্ছা, যখনই ব্লাড গ্লুকোজ লেভেলটা একেবারে নীল হয়ে যাবে বা খুব কমে যাবে সাথে সাথে পেশেন্টকে ইনসুলিন থেরাপি দেওয়া হয়, এবং ইনসুলিন দেওয়ার পরেই হচ্ছে পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে আসে, এবং তখন পেশেন্ট আস্তে আস্তে হচ্ছে আবার সেন্সে চলে আসে। এটা কিন্তু আমরা আগেই বলেছি যে যখন হচ্ছে পেশেন্টের আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যাবে তখন আমাদের প্রথম যে ম্যানেজমেন্ট সেটা আগে পেশেন্টকে ইনসুলিন থেরাপি দিতে হবে, দেন পরবর্তীতে হচ্ছে পেশেন্টের যদি হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে ইলেকট্রোলাইট বা ডিহাইড্রেট করতে হবে। ডিহাইড্রেট বলতে হচ্ছে পেশেন্টকে আপনি বিভিন্ন নর্মাল স্যালাইন বা হচ্ছে ডেক্সট্রোজ এগুলো দিতে হবে, দিলে হচ্ছে তার ইলেকট্রোলাইটটা আবার রিপ্লেস হচ্ছে তার বডিতে, এবং যে তার পেশেন্টের গ্লুকোজটা কমে গিয়েছিল এটার জন্য মাস্ট বি, সরি গ্লুকোজের পরিমাণটা বেড়ে গিয়েছিল তার জন্য মাস্ট বি পেশেন্টকে আপনার ইনসুলিন দিতে হবে। তো আগে হচ্ছে আমাদের প্রথম ম্যানেজমেন্ট ইনসুলিন থেরাপি, দেন পরবর্তীতে আমাদের ইলেকট্রোলাইট। দেখেন গরমে হচ্ছে বেসিক্যালি আমি প্রচন্ড ঘামতেছি এবং কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন হেপাটিক কোমাটা যেটা সেটা দেখতেছি যে হেপাটিক কোমার পেশেন্টকে আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ল্যাকটুলোজ দিয়ে থাকি, যেটা কিন্তু অ্যামোনিয়া লেভেলটাকে কমায়, এবং পাশাপাশি অন্য ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা গেল যে হেপাটিক কোমার পেশেন্টকে অনেক সময় লিভারে ইনফেকশনের জন্য হয়ে থাকে বা অন্য কোনো কারণে হয়ে থাকে। তো যদি লিভারে ইনফেকশনের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এবং যদি অন্য কোনো কারণে হয় বা হচ্ছে পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ডিহাইড্রেশনের পেশেন্ট থাকে তাহলে তাকে হচ্ছে ইন্ট্রাভেনাস সলিউশন দেওয়া হয়। ইন্ট্রাভেনাস সলিউশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে পেশেন্টের ইলেকট্রোলাইট লেভেলটা হচ্ছে আমরা মেনটেন করতে পারি। এখন আমরা দেখব যে কি কি মনিটর মেডিকেশন দেওয়া হয়। দেখেন লিভার ডিসফাংশন পেশেন্ট বা হচ্ছে হেপাটিক কোমা পেশেন্ট হচ্ছে ল্যাকটুলোজ দেওয়া হয় যাতে তার অ্যামোনিয়ার লেভেলটা কমে। দেন হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যে যদি ওই পেশেন্ট হচ্ছে হেপাটিক এনসাইক্লোপ্যাথি থাকে। হেপাটিক এনসাইক্লোপ্যাথি বলতে হচ্ছে লিভারে কোনো ধরনের সিভিয়ার ইনফেকশনকে বোঝানো হয়ে থাকে। দেন হচ্ছে পাশাপাশি পেশেন্টকে হচ্ছে কিছু সাপোর্টিভ মেডিকেশন দেওয়া হয়ে থাকে। এখন আমরা দেখবো যে এই পেশেন্টকে আমরা কি কি মনিটর করি। দেখেন এই হচ্ছে লিভার বা হেপাটিক কোমার পেশেন্টকে আমরা প্রথমত হচ্ছে মেন্টাল স্ট্যাটাসটা আমরা চেক করব।
যে তার মেন্টাল কন্ডিশন কেমন রয়েছে। পাশাপাশি হচ্ছে পেশেন্টের সেরাম অ্যামনেলিয়া লেভেলটা দেখা, অর্থাৎ ব্লাডে অ্যামোনিয়া লেভেলটা কেমন রয়েছে। এবং আমরা যে লিভার ফাংশন টেস্ট সেই ফার্স্ট ইয়ারে পড়েছিলাম ডাইজেস্টিভ সিস্টেমে, সেটাও হচ্ছে আমরা পড়ে থাকি। দেন ইলেকট্রোলাইট এবং ভাইটাল সাইন গুলো চেক করা হয়। আচ্ছা ভাইয়া, গ্লুকোজ বেড়ে গেলে ইনসুলিন দেওয়া হয় বাট কমে গেলে কিভাবে ম্যানেজ করব? আচ্ছা দেখেন, গ্লুকোজ বেড়ে গেলে আমরা যেহেতু ইনসুলিন দিয়ে থাকি, এবং কমে গেলে, কারণ গ্লুকোজ যখন পেশেন্টের কমে যায় তখন তার বডিতে হচ্ছে আমরা আবারও বাইরে থেকে গ্লুকোজ থেরাপি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ যদি দেখে যে পেশেন্ট মুখে খেতে পারছে, বা তার হচ্ছে তার ওরালি সেই পেশেন্ট কিছু খেতে পারছে, সাথে সাথে তাকে গ্লুকোজ খাওয়ানো হয়। আদারওয়াইজ চিনি বা কলা জাতীয় কিছু খাওয়ানো হয় যেটাতে গ্লুকোজের পরিমাণ বেশি রয়েছে। এবং সেটা যদি তখন না পসিবল না হয়, তখন পেশেন্টকে হচ্ছে আম, ই দেওয়া হয়, গ্লুকোজ থেরাপি দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এই যে গ্লুকোজ লেভেলটা নিয়ে আমরা যখন ডায়াবেটিস ক্লাসটা নিব, তখন A to Z চুনচেরা বিশ্লেষণ করব। আপনারা হচ্ছে এখান থেকে যেগুলো একটু থাকে, যেহেতু আমরা যদি এইগুলো নিয়ে বেশি কথা বলতে যাই তখন আমরা মেইন যে শখ থেকে বাইরে চলে যাব। এখন দেখেন আমরা যেটা দেখবো এখন হচ্ছে আপনার স্ট্রোক ইনডিউস কোমা, অর্থাৎ যদি কোনো পেশেন্টের স্ট্রোক হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রোকের কোনো পেশেন্টকে হচ্ছে আমরা যখন ইমিডিয়েট ম্যানেজ করব, আগে তার এয়ারওয়েটা ক্লিয়ার করতে হবে। অর্থাৎ পেশেন্টের এয়ারওয়েটা যেন ক্লিন থাকে বা তার এয়ার প্রপারলি এয়ার নিতে পারে। দেন পেশেন্টকে ব্রেথিং, সার্কুলেশন এগুলো আমরা চেক করব এবং হচ্ছে ম্যানেজ করব। দেন ব্লাড প্রেশার, দেন হচ্ছে পেশেন্টকে অবশ্যই থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়, যাতে হচ্ছে পেশেন্টের এই যে ব্লাডটা ক্লট হয়েছিল এটা ভেঙে যায়। এই থ্রোম্বোলাইটিক থেরাপি নিয়ে আমরা একটু ডিটেইলস কথা বলবো। দেখেন, থ্রম্বোলাইটিক ড্রাগ গুলো হচ্ছে সেই ধরনের ড্রাগ যেটা আপনার বডিতে হচ্ছে আপনার কোথাও যদি ব্লাড ক্লট হয়ে থাকে বা রক্ত জমাট বেঁধে থাকে, ওই জমাট বাঁধা রক্তকে হচ্ছে ডিজলভ করতে বা ভেঙে ফেলতে ইউজ করা হয়। বিথি চৌধুরী ভাইয়ের একটু স্লোলি পড়াইলে বুঝতে সুবিধা হবে, এভাবে বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্লোলি আগাচ্ছি। দেখেন, হচ্ছে আপনার স্ট্রোকের যে পেশেন্ট তাদেরকে আমরা থ্রোম্বোলাইটিক থেরাপি দিয়ে থাকি। থ্রোম্বোলাইটিক থেরাপি হচ্ছে এমন একটা থেরাপি যেখানে পেশেন্টের হচ্ছে বডিতে যে কোনো জায়গাতে যখন ব্লাড ক্লট হয়ে থাকে বা রক্ত জমাট বেঁধে থাকে, তো জমাট রক্তটাকে হচ্ছে সরানোর জন্য বা ওই জমাট রক্তটাকে ডিজলভ করানোর জন্য হচ্ছে দেওয়া হয়ে থাকে, যেটাকে আমরা এন্টি কোয়াগুলেন্টও বলে থাকি। এবং এই এন্টি কোয়াগুলেন্টের যে নামগুলো এটা আমরা একটা সময় দেখে নিব। এবং হচ্ছে বেসিক্যালি এক্ষেত্রে অ্যাসপিরিনও দেওয়া হয়ে থাকে। এখন আমরা মেডিকেশন গুলো একটু দেখি। যে পেশেন্টকে থ্রম্বোলাইটিক দেওয়া হয়, যেটাকে হচ্ছে অ্যাটিলফেস বলা হয়ে থাকে, এবং এন্টি প্লাটিলেট বিভিন্ন এজেন্ট দেওয়া হয়ে থাকে, যেমন অ্যাসপিরিন, দেন হচ্ছে ক্লোপিডিজেরল এগুলা। এবং পাশাপাশি পেশেন্টকে এন্টি হাইপারটেনসিভ মেডিকেশন দেওয়া হয়ে থাকে যদি পেশেন্টের ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে। এখন আমরা দেখবো যে ওই পেশেন্টকে আমরা কি মনিটর করি। দেখেন, বেসিক্যালি হচ্ছে এই পেশেন্টকেও আমরা যে লেভেল গুলো মনিটর করি সেটা হচ্ছে তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস, ব্লাড প্রেশার, সিটি স্ক্যান, এমআরআই, ল্যাবরেটরি টেস্ট এগুলা। আপনাদের ক্লাস বোরিং লাগছে কার কার একটু বলবেন? হ্যাঁ, 25% ডেক্সট্রোজ দেওয়া যাবে। আমরা এটা যেদিন আমরা ডায়াবেটিক পড়াবো ওই দিন ডিটেলস আলোচনা করব, কারণ আমাদের এখন অনেক এগুলো বাকি আছে, এগুলো শেষ হবে না আমরা যদি এগুলো নিয়ে এখন আগাইতে থাকি। এখন আপনারা দেখেন, একটু পরে আমরা কোশ্চেনে চলে যাব, যে আমাদের এখান থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে বা কিভাবে হচ্ছে কোশ্চেন আসবে। দেখেন, আমরা একটু হচ্ছে মেকানিক্যাল থ্রোম্বোটমি বা হচ্ছে আমরা এই যে আগের স্লাইডে দেখছিলাম যে পেশেন্টের হচ্ছে মেকানিক্যাল থ্রম্বোটমিটা করা হয়ে থাকে। এই মেকানিক্যাল থ্রম্বোটমিটা আমরা কিভাবে করি দেখেন। কোনো একজন পেশেন্টের যখন হচ্ছে দেখলেন তার ব্রেন স্ট্রোক হয়েছে এবং তার ব্রেইনে একটা
ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড ক্লট হয়ে গিয়েছে বা রক্ত জমাট বেঁধে গিয়েছে, তখন ওই রক্তটাকে আমরা ওখান থেকে সরিয়ে ফেলবো, কারণ ওই রক্তটা যদি ওখান থেকে না সরে ওই পেশেন্ট কোমাতে থেকে যাবে, ওই পেশেন্টের কন্ডিশন কোনোভাবে ইমপ্রুভ হবে না এবং আস্তে আস্তে পেশেন্টের ব্রেন ডেথ হতে থাকবে। কারণ যেহেতু ওখানে ব্লাড জমাট বেঁধে গিয়েছে, তার ব্রেনের অন্য যে পার্ট গুলো রয়েছে ওখানে কিন্তু ব্লাড সাপ্লাই হচ্ছে না, এবং যখনই অন্য পার্ট গুলোতে ব্লাড সাপ্লাই হবে না তখনই কিন্তু ওখানে অক্সিজেন সাপ্লাইটাও হবে না। এই ধরনের পেশেন্টকে আমরা যখন হসপিটালে কি করে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করা হয়, অর্থাৎ যখন তার হচ্ছে ওই অ্যাসপিরিন দেন হচ্ছে আদার্স যে মেডিকেশন আমরা দেখলাম তো দেওয়ার পরেও পেশেন্টের কোনো ইমপ্রুভ না হয়, তখন পেশেন্টকে মেকানিক্যাল থ্রোম্বেক্টমিটা করা হয়ে থাকে। এই মেকানিক্যাল থ্রোম্বেক্টমিতে কিভাবে করে দেখেন, প্রথমত হচ্ছে পেশেন্টের যে কোনো একটা আগে হচ্ছে এক্স রে করা হয়। এক্স রে করে দেখা হয় যে পেশেন্টের আসলে কোন ভেইনে বা কোন হচ্ছে জায়গাতে ব্লাড ক্লট হয়েছে। এটা হচ্ছে এক্স রে না, এটা বেসিক্যালি এমআরআই এবং ইইজি টেস্টও করা হয়ে থাকে। পরবর্তীতে কি হয়, মেকানিক্যাল থ্রোম্বেক্টমিটা যখন করে পেশেন্টের কোনো একটা ব্লাড ভেসেল বা আর্টারি দিয়ে হচ্ছে একটা ডিভাইস ইনসার্ট করানো হয় তার বডিতে। কোনো একটা আর্টারি বা হচ্ছে কোনো একটা ব্লাড ভেসেল কেটে ওটার ভিতর দিয়ে ঢুকানো হয়, এবং এই যে ঢুকানো হচ্ছে ওটা এক্স রে গাইডেড থাকে, অর্থাৎ এক্স রে মেশিনে ডক্টর দেখে তার বডির এই ব্লাড ভেসেল দিয়ে ওই হচ্ছে যে ডিভাইসটা সেটা যাচ্ছে। এই যে ছবিতে দেখেন আপনারা দেখতে পাবেন। দেন হচ্ছে কি করা হয়, ওই এক্স রে মাধ্যমে আগে যেখানে হচ্ছে ব্লাডটা ক্লট হয়েছে ওখানে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়া হওয়ার পর ওখান থেকে হচ্ছে আস্তে আস্তে ছোট ছোট পার্ট গুলোকে রিমুভ করে দেওয়া হয়, কারণ ওটা একটা মেকানিক্যাল ডিভাইস। ও ওখান থেকে আস্তে আস্তে ওই যে ব্লাড ক্লট হয়েছিল ওটাকে আস্তে আস্তে ভেঙে ফেলে এবং ভেঙে ব্লাডের সাথে মিশিয়ে দেয়। বুঝতে পেরেছেন? যে আপনার সাপোজ এই যে দেখবেন কারোর মাথায় ব্লাড ক্লট হয়ে রয়েছে বা ব্রেইনে, তখন হচ্ছে তার পায়ের ওখানে কোনো আর্টারি বা হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে এই ডিভাইসটা ঢুকানো হবে এবং সেটা এক্স রে এর মাধ্যমে ওখানে যে ব্লাডটা ক্লট হয়েছিল ওটাকে হচ্ছে আস্তে আস্তে ভেঙে বাইরে হচ্ছে অন্য রক্তের সাথে মিশিয়ে দিবে। এবং ওই পেশেন্টের যদি কোনো জায়গায় আর্টারিতে যদি ব্লাড ক্লট হয়ে যায় তখন কিন্তু পেশেন্টের পেরিফেরাল বিভিন্ন অর্গান গুলাতে ব্লাড ফ্লোটা কমে যায় এবং পাশাপাশি পেশেন্টের ওই অর্গান গুলো হচ্ছে প্যারালাইজড হয়ে যায়। এটা আপনারা ক্লিয়ার কিনা, এই যে হচ্ছে মেকানিক্যাল থ্রোম্বেক্টমিটা আপনারা ক্লিয়ার কিনা? এই যে দেখেন, যে মেকানিক্যাল থ্রোম্বোক্টমিটা আমরা দেখলাম যে প্রথমত রিপোর্টে এরকম একটা রিপোর্ট আসছিল, অর্থাৎ পেশেন্টের হচ্ছে এই যে লাল মার্ক করা যে জায়গাটা আছে ওখানে হচ্ছে ব্লাড ক্লট হয়ে গিয়েছিল। ওইটা যখন মেকানিক্যাল থ্রোম্বোক্টমি করা হয়েছে করার পরে পরেরটা যে রিপোর্ট দেখবেন সেখানে ওই ধরনের লাল বা হচ্ছে ডার্ক কোনো মার্ক ছিল না, অর্থাৎ তার ওখানে যে ব্লাডটা ক্লট হয়ে গিয়েছিল সেটা ডিজলভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে মেকানিক্যাল থ্রোম্বোক্টমি করার পরের ছবি এবং একটা হচ্ছে আগের ছবি। আচ্ছা, পূজা চক্রবর্তী অর্বি ভাইয়া আর একবার বুঝাই দেন প্লিজ। আচ্ছা, দেখেন মেকানিক্যাল থ্রোম্বোটমি হচ্ছে যখন কোনো পেশেন্টের যে কোনো একটা ব্লাডে বা সরি কোনো একটা ব্লাড ভেসেলে ব্লাড ক্লট হয়ে যায় বা রক্ত জমাট বেঁধে যায়, তখন ওই জমাট রক্তকে সরানোর জন্য একটা মেকানিক্যাল ডিভাইস তার কোনো একটা আর্টারি বা ভেইন দিয়ে ইনসার্ট করানো হয়। তো ইনসার্ট করিয়ে সেটা এক্স রে এর মাধ্যমে গাইড করে করে ওই যেখানে স্পেসিফিক ভাবে ব্লাডটা কোয়াগুলেট হয়ে গিয়েছে বা ব্লাডটা হচ্ছে জমাট বেঁধে গিয়েছে ওখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে ওখান থেকে ওই ব্লাডটাকে ডিজলভ করা বা ভেঙে ফেলা হয় এবং ওই ব্লাডের যে ক্লটটা ছিল ওটা ভেঙে ফেলার পর ওটা রক্তের মাধ্যমে মিশে ওখান থেকে সরে আসে। এই যে ব্যাপারটা এটাকে বলা হয় মেকানিক্যাল থ্রোম্বোটমি। এখন আমরা এই যে ল্যাকটুলোজ একটা ড্রাগ আমরা দেখেছিলাম, রোকসানা আক্তার বুঝতে পারছি না ভাইয়া। আচ্ছা, এখন আপনারা যারা যেটা বুঝতে পারবেন না সেটা আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ক্লাস শেষে 10 মিনিট আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলবো। কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু অনেকেই আছি আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে একটু ডিটেইলস আলোচনা করব, বাট একটু শর্টে কিন্তু আগায় যেতে হবে। এখন আমরা হচ্ছে ল্যাকটুলোজটা দেখবো, যে ল্যাকটুলোজ যে ড্রাগ এটা কিন্তু আমরা বেসিক্যালি কেন দেই। আমরা কিন্তু আগে একবার দেখেছি যে ল্যাকটুলোজ ড্রাগটা আমরা দিয়ে থাকি
লিভার ফেইলিউরের পেশেন্টের ক্ষেত্রে বা হেপাটিক কোমার পেশেন্টের ক্ষেত্রে। এবং এই ল্যাকটুলোজ কিন্তু আর একটা ব্যবহার রয়েছে, সেটা আমরা এখানে একটু জানার চেষ্টা করব। এই ল্যাকটুলোজটা কিন্তু কনস্টিপেশনের পেশেন্টদের দেওয়া হয়। অর্থাৎ কোনো পেশেন্টের যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থাকে, সেই পেশেন্টের এই ল্যাকটুলোজ ড্রাগটা দেওয়া হয়ে থাকে। এবং এই ল্যাকটুলোজ ড্রাগটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে দেওয়ার পর পেশেন্টের যে সাইড ইফেক্ট গুলো হয় সেটা দেখেন, কোনো কোনো পেশেন্টের ডায়রিয়া হতে পারে, কোনো কোনো পেশেন্টের পেটের ভিতরে যে ব্লোটিং হয়ে থাকে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতে পারে, আবার পেশেন্ট ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন বলতে যখন পেশেন্টের ডায়রিয়া হবে, ডায়রিয়ার মাধ্যমে তার শরীর থেকে এক্সেস লেভেলের ফ্লুইড লস হয়, তার জন্য পেশেন্ট ডিহাইড্রেশনে চলে যায়। এবং অনেক সময় পেশেন্টের হচ্ছে অ্যাবডোমিনাল ক্রাম্প হয়, অর্থাৎ তার পেটের ভিতরে কামড় মারতে থাকে। এখন আমরা দেখবো ইন্ডিকেশন। ইন্ডিকেশন বলতে কোন কোন ক্ষেত্রে ল্যাকটুলোজ ড্রাগ গুলো দেওয়া হয়, সেটা হচ্ছে হেপাটিক এনসাইক্লোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে এবং কনস্টিপেশন। এবং কন্ট্রা ইন্ডিকেশন, যে কোন কোন ক্ষেত্রে আমরা এই ল্যাকটুলোজ ড্রাগটা দিতে পারবো না, বা এই যে হচ্ছে অসমোটিক ল্যাকটেটিভ ড্রাগ যেটা, এটা আমরা কেন দিতে পারবো না। এটা দিতে পারবো না হচ্ছে যে পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলতে বোঝায় যখন কোনো পেশেন্টের ইন্টেস্টাইনে কোনো একটা পার্ট ব্লকেজ হয়ে যাবে, এক্ষেত্রে আমরা কিন্তু ল্যাকটোজটা দিতে পারবো না। কারণ যখন ওই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্টকে আপনি ল্যাকটোলোজ দিবেন, তার হচ্ছে ইন্টেস্টাইনের মাধ্যমে বেশি স্টুল প্রডিউস হবে, এবং ওই স্টুলটা কিন্তু বাইরে যেতে পারবে না, যেহেতু তার ইন্টেস্টাইন একটা জায়গায় ব্লক হয়ে গিয়েছে বা অবস্ট্রাকশন হয়ে গিয়েছে। তো যখন ওটা ওই আটকে থাকবে ওখানে, আরো বেশি স্টুল প্রডিউস হয়, পেশেন্টের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই গ্লাকটোজ আর একটা রয়েছে হচ্ছে দেখেন গ্লাক্টোসেমিয়া। গ্লাক্টোসেমিয়া বলতে বোঝায় যখন পেশেন্টের ব্লাডে গ্লাকটোজের পরিমাণ বেশি থাকবে। এবং এই গ্লাকটোজের পরিমাণ যখনই পেশেন্টের ব্লাডে বেশি থাকবে, তখন পেশেন্টের হচ্ছে ব্লাডে এক্সেস লেভেলের গ্লুকোজ ব্রেকডাউন হয়। এই গ্লুকোজ ব্রেকডাউন হওয়ার যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে গ্লাক্টোসেমিয়া। এবং সাইড ইফেক্টটা দেখেন, সেটা হচ্ছে পেশেন্টের অ্যাবডোমিনাল ক্রাম্প হতে পারে, ডায়রিয়া হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং ডিহাইড্রেশন হয়ে থাকে। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যে কোমা থেকে কোন টাইপের এমসিকিউ হবে সেগুলো আমরা এখন দেখব। হোয়াট ইজ কোমা, কাইন্ডলি আপনারা একটু কমেন্টস করে জানাবেন। গ্যালাক্টোসেমিয়া হচ্ছে যখন পেশেন্টের ব্লাডে গ্লাকটোজের পরিমাণ বেশি থাকে, এবং এই ব্লাডে যখন গ্লাকটোজের পরিমাণ বেশি থাকবে, তখন তার ব্লাডে যে গ্লুকোজটা থাকে, গ্লুকোজটা ব্রেকডাউন হয়, অর্থাৎ ভেঙে যায়। তখন এই গ্লুকোজটা যখনই ভেঙে যাবে, তখন পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায় এবং পেশেন্টের বডি গুলো এই গ্লুকোজটাকে ইউজ করতে পারে না। আচ্ছা, সবাই সঠিক উত্তর করেছেন। খাদিজা, তাসফিয়া, অর্পি, তাসলিমা, স্মৃতি শাস্ত্রী, দেন হচ্ছে ঋতু, সাদিয়া জাহান, জয়শ্রী, আবিদা, শেফালি জান্নাত। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হোয়াট ইজ দি কমন টাইপ অফ কোমা। আমাদের যে প্রকার কোমাগুলো রয়েছে, এটার ভিতরে সব থেকে কমন টাইপের কোমা কোনটা? এটা কিন্তু আমি ক্লাসের ফাঁকে বলেছিলাম, আপনারা যারা মনোযোগ দিয়ে নোট ডাউন করেছিলেন তারা অ্যান্সার করতে পারবেন। সব থেকে কমন টাইপের কোমা কোনটা? দেখেন, সব থেকে হচ্ছে কমন যে টাইপের কোমা, সেটা হচ্ছে মেটাবলিক কোমাটা সব থেকে বেশি কমন। অর্থাৎ হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে কোমাগুলো রয়েছে, এটার ভিতরে পেশেন্টের এই যে মেটাবলিক কোমাটা সব থেকে বেশি হয়ে থাকে। এবং মেটাবলিক কোমাটা দেখেন কেন হয়ে থাকে, যখন কোনো পেশেন্টের হচ্ছে বডিতে মেটাবলিজম রিলেটেড সমস্যা হয়, অর্থাৎ তার হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা কোনো একটা অর্গান ফেলিউর হয়, তখন এই মেটাবলিক কোমাটা হয়ে থাকে। হোয়াট ইজ সাইন অফ কোমা, কোমার লক্ষণ কোনটি? কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। হোয়াট ইজ দি সাইন অফ কোমা?
আমরা কিন্তু 123 জন আসছে, 123 জনই কিন্তু এই কোশ্চেনটা যেন অ্যান্সার করে। অচেনা মন, পারপাসফুল মুভমেন্ট, সরি আপনার উত্তরটা ভুল। কোনো কোমার পেশেন্টের পারপাসফুল মুভমেন্ট থাকে না, তার মুভমেন্টটা আনপারপাসে হয়ে যায়, কারণ যখন আপনি কোমাতে চলে যাবেন তখন সে কি করবে, কি বলবে, কি খাবে দাবে, কোনো কিছু ঠিক থাকে না। এখন আমরা একটা কোশ্চেন দেখবো, হাউ ইজ কোমা অ্যাসেসড ইন ক্লিনিক্যাল সেটিং। ক্লিনিক্যাল সেটিং এ কিভাবে কোমা অ্যাসেস করা হয়, আপনারা শুধুমাত্র অ্যান্সারটা টাইপ করে দিবেন। কাইন্ডলি অ্যান্সারটা টাইপ করে দিবেন, যে হচ্ছে ক্লিনিক্যাল সেটিং এ আমরা কিভাবে কোমা অ্যাসেস করে থাকি। আবু বকর সিদ্দিক, শিমুল বিশ্বাস, দেন হচ্ছে তরিকুল ইসলাম, রানা, পাপিয়া আক্তার, তাসপিয়া রাশিদা, পূজা চক্রবর্তী, পিএইচ পপি, জয়শ্রী মণ্ডল, উম্মে আক্তার, শেফালি জান্নাত, টুম্পা ব্যাপারী। আর আপনাদের কিন্তু আগামীকাল পরীক্ষা হবে, এবং যারা পরীক্ষা দিবেন না বা যারা পরীক্ষাতে খারাপ রেজাল্ট করবেন তাদেরকে কিন্তু আমরা পানিশমেন্টের ব্যবস্থা করব। সো আপনারা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করবেন, এবং আজকে ক্লাস শেষে আমি আপনাদের কোমা থেকে যে এমসিকিউ গুলা আমাদের প্র্যাকটিসের জন্য বা আমাদের যে বইতে রয়েছে বা আপনাদের যেগুলো পড়া দরকার সেগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দিব। বৈশাখী কর্মকার, গ্লাসগো কোমা স্কেল, সপ্তমী গ্লাসগো। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হোয়াট ইজ দি ফলোইং পটেনশিয়াল কজ অফ মেটাবলিক কোমা? মেটাবলিক কোমার জন্য পটেনশিয়াল কজ কোনটি? হুমায়রা আশরাফিন বি, পিএম শাকিল লিভার ফেইলুর, আবিদা সুলতানা সি, জান্নাতি সুলতানা ঋতু বি, মাহিমা আক্তার লিভার ফেইলুর, মুক্তা শিকারী পূজা বি, পূজা চক্রবর্তী অর্পি লিভার ফেইলুর, তরিকুল ইসলাম লিভার ফেইলুর। আচ্ছা, আপনারা ক্লাস করতে করতে বোর ফিল করছেন কে কে? যদি কেউ বোর ফিল করেন তাহলে বলবেন, আমরা আপনাদের একটু বোরিংনেস কাটানোর ব্যবস্থা করব। তরিকুল ইসলাম, আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে বা প্রশ্নের উপর কমেন্ট চলে আসছে। আচ্ছা, বোরিং লাগছে না, আচ্ছা চলুন তারপর আমরা একটু হচ্ছে বাইরের কিছু ব্যাপার দেখে আসি। এক্সামটা আমাদের লিঙ্কটা দেওয়ার পর আপনি যে কোনো টাইমে দিতে পারবেন।
আপনারা আমাদের ডিসপ্লেতে দুইটা ছবি দেখতে পাচ্ছেন। এই যে ছবি, এটা কোন টাইপের ম্যারিজ কেউ বলতে পারবেন? এই যে আমাদের ডিসপ্লেতে আপনারা দুইটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কোন টাইপের ম্যারিজ? কে কে বলতে পারবেন? আপনারা এক্সামে কত মার্ক পাবেন এটা আমাদের কাছে থেকে যাবে। তারিকুল ইসলাম, প্রফেশনাল ম্যারিজ, গুড কমেন্টস। আমরা পরে আর একটা ছবি দেখছি, দেখেন। ক্লাসটা অবশ্যই সেফ থাকবে এবং 6 মাসই সেফ থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। পরে আমরা দেখেন আর একটা ছবি আমাদের সামনে আসছে, এটা কোন টাইপের ম্যারিজ কাইন্ডলি বলবেন। ভাইয়া, এত সুন্দর মচৎকার উদাহরণ। পরে দেখেন আপনারা একটা আর একটা ছবি ওপেন করেছি, এটা কোন টাইপের ম্যারিজ কাইন্ডলি বলবেন। হ্যাঁ, এক্সামের উত্তর অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আমরা হচ্ছে বেসিক্যালি এটা দেখানোর একটা উদ্দেশ্য, আমরা যখন আপনাদেরকে পড়াবো আমরা ঠিক এভাবে অনেক মজা করে পড়বো। আজকে ক্লাসটা একটু বোরিং, কারণ আমরা প্রথম দিন অনেক কঠিন একটা টপিকস দিয়ে শুরু করেছি। তো এটা আসলে ডিফিকাল্ট একটা টপিকস। এরপর থেকে আমরা যখন অন্য টপিকস গুলোতে যাব, আপনারা অনেক মজা পাবেন আমাদের ক্লাস করে। আচ্ছা, আপনাদের স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের যে উদাহরণটা আমরা দিয়েছিলাম, এটা সবার মনে আছে কিনা? আমরা ডিসপ্লেতে একটা হচ্ছে কোশ্চেন দেখতে পাচ্ছি, হুইচ ডায়াগনস্টিক টেস্ট আর কমনলি পারফর্ম ইন কোমাটোড পেশেন্ট। এটা হচ্ছে মাল্টিপল অ্যান্সার কোশ্চেন বা ট্রু ফলস। এখান থেকে আপনারা ট্রু ফলস গুলো সঠিক অ্যান্সার করে জানাবেন। শুধুমাত্র ট্রু অ্যান্সার গুলো করলেই হবে। হুমায়রা আশরাফিন এডিই, পূজা চক্রবর্তী এডিই, আবু বকর সিদ্দিক এডিই, শাকিলা জাহান এডিই, রোদেলা এডিই, মাহফুজা মিলি। হ্যাঁ, অবশ্যই ভুলার নয় ওটা। আচ্ছা, তাহলে ভুলেন না, মনে রেখেন। এবং আপনারা যদি আপনাদের পার্সোনাল মানুষকে কারো স্টেরাইল বা ডিসইনফেকশন করতে চান তাহলে সেটা করবেন। আমরা এখন একটু যে হচ্ছে অ্যানালিটিক্যাল যে কোশ্চেন গুলো, এগুলো কিছু কোশ্চেন সলভ করবো, এবং অ্যানালিটিক্যাল কোশ্চেনের অপশন গুলো আপনারা অবশ্যই যে অ্যান্সারটা এটা কমেন্টস করে জানাবেন। দেখেন একটা কোশ্চেন রয়েছে, এ পেশেন্ট ইজ ব্রট ইনটু ইমার্জেন্সি রুম আফটার এ ট্রমাটিক হেড ইনজুরি, দে আর আনরেসপন্সিভ উইথ নো স্পন্টেনিয়াস আই মুভমেন্ট। এটা কিন্তু আমরা আগে দেখেছিলাম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে, এ ডায়াবেটিক পেশেন্ট প্রেজেন্ট ইন অল্টার মেন্টাল স্ট্যাটাস, কনফিউশন অ্যান্ড fruity breath odor. The blood sugar level is found to be critically low. What is the initiate management in the step of the for the patient? অর্থাৎ এই পেশেন্ট ইনিশিয়েট ম্যানেজমেন্টটা কি, কাইন্ডলি কমেন্টস করে জানাবেন।
দেখেন এই কোশ্চেনের উপর যে কমেন্টস আসে এটা বন্ধ করার কোনো উপায় নাই, এটা হচ্ছে টোটালি স্টিমিয়ারে এভাবেই আসে। নিলয় কমেন্টস করছে অ্যাডমিনিস্ট্রেড ইনসুলিন, সরি উত্তরটা ভুল, কারণ দেখেন এই পেশেন্টের কিন্তু সুগার লেভেলটা খুব কম রয়েছে বা লো। যখন সুগার লেভেলটা কম থাকবে তখন আমাদের ইনসুলিন অ্যাডমিনিস্টার করতে হবে, এবং যখন সুগার লেভেলটা বেশি থাকবে তখন আমরা সরি যখন সুগার লেভেলটা কম থাকবে তখন আমরা গ্লুকোজ অ্যাডমিনিস্টার করব, এবং যখন সুগার লেভেলটা কম থাকবে তখন আমরা হচ্ছে এখানে অবশ্যই এই কোশ্চেনটার আপনারা অপশন অ্যান্সার করবেন যে পেশেন্ট লিভার ফেলিউরের পেশেন্ট আপনার ওয়ার্ডে ভর্তি রয়েছে, তার কি রয়েছে জন্ডিস, কনফিউশন এবং হচ্ছে অ্যাস্টেরিক্সিস। ল্যাবরেটরি টেস্ট করে দেখলেন যে পেশেন্টের হচ্ছে অ্যামোনিয়া লেভেলটা বেড়ে গিয়েছে। হোয়াট ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস অফ দিস পেশেন্ট, এই পেশেন্টকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন। এখানে দেখেন আপনার কিন্তু ঘাবড়ানোর মতো কয়টা জায়গা রয়েছে এই কোশ্চেনে, খুব সুন্দরভাবে খেয়াল করবেন। এখানে কিন্তু আপনার ঘাবড়ানোর জায়গা রয়েছে যে হচ্ছে একজন পেশেন্ট লিভার ফেলিউরের পেশেন্ট, একটা ব্যাপার দিয়েছে। তারপরে আবার দেখেন কি অ্যাড করেছে পেশেন্টকে, তার জন্ডিস, কনফিউশন এবং হচ্ছে অ্যাস্টেরিক্সিস রয়েছে। এবং আবার কি অ্যাড করেছে দেখেন ওই পেশেন্টকে হচ্ছে আপনি দেখলেন যে তার অ্যামোনিয়া লেভেলটা বেড়ে গিয়েছে বা এলিভেটেড হয়েছে, এই পেশেন্টকে আপনি হচ্ছে কোন ধরনের ম্যানেজমেন্ট করবেন। তাহলে দেখেন আমরা যখন এই অ্যানালিটিক্যাল কোশ্চেন পাবো আমরা কিন্তু তো ঘাবড়াবো না, আগে কোশ্চেনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমাদের কিন্তু কোশ্চেনটা সেই লিভার ফেলিউর বা মেটাবলিক কোমার পেশেন্টই রয়েছে, কিন্তু এখানে এমন ভাবে অপশন গুলা বা হচ্ছে এমন ভাবে হচ্ছে এখানে আমাদের সাইন সিমটম গুলো দিয়েছে যেটা দেখে স্বাভাবিকভাবে যে কেউ ভয় পেয়ে যাবে। আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত। আপনারা হচ্ছে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাস আপনারা কেমন বুঝতে পেরেছেন বা কেমন লাগছে। আচ্ছা, একজন কমেন্টস করেছে ভাই আপনি রেস্ট করেন, বুঝতে পারছি আপনার অনেক প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কথা বলতে বলতে থেমে যাচ্ছেন। হ্যাঁ আমার হচ্ছে প্রবলেম হচ্ছে বলতে আমার ইসে জিওবাতে অলরেডি হচ্ছে ঘা রয়েছে, আমি কথা বলতে পারছি না ঠিকভাবে। তাতে আমি সকাল 6টায় উঠছি, আজকে উঠে উত্তরাতে গিয়েছিলাম প্রচন্ড গরম ঢাকাতে, পরে আমার কিছু গ্যাজেট কিনলাম আপনাদের ক্লাস নিতে, কালকে যেহেতু অসুবিধা হয়েছে এটার জন্য অনেক টাকাও খরচ হয়েছে, কিছু ডিভাইস যেটা আমার ল্যাপটপকে কুল রাখবে এবং নেটওয়ার্ক কানেকশনটা আরো বেটার প্রোভাইড করবে, কারণ আমি হচ্ছে মুন্সিগঞ্জ শ্রীনগর থাকি, এখানে নেটওয়ার্ক প্রবলেমটা খুব সিভিয়ার লেভেলের, কারণ আমি নুরে সামান নার্সিং কলেজের টিচার হিসেবে আছি। এখানে হচ্ছে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, এখানে অর্থাৎ আমরা ক্যাম্পাসে থাকি, এটার জন্য আর কি। পারিয়া ইসলাম সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আরেকটা ব্যাপার একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা যখন কলেজে পড়তেন, পিএম শাকিল ভাই আমিও শ্রীনগর থেকে। আচ্ছা, একদিন আমাদের নূরে সামান নার্সিং কলেজে এসে ঘুরে যাবেন, আপনার ইনভাইটেশন থাকলো। আচ্ছা, আপনারা যারা হচ্ছে কলেজে যখন পড়েছেন তখন কি আপনাদের এত ডিপে পড়াতো কিনা বা এভাবে আপনারা পড়তেন কিনা, একটু রেসপন্স করবেন যে আপনারা কলেজে যখন আপনাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস হয়েছে তখন আপনারা এই কোমা সম্পর্কে কতটুকু পড়েছেন বা কতটুকু ডিপলি পড়াতো। ক্লাস টাইমটা আমাদের 9টায় হবে, দেখেন আমি হচ্ছে ঢাকা থেকে আসতে আসতে আমার 9:30 বেশি বেজে গিয়েছে, আমি এসে 5 মিনিটও রেস্ট করিনি, আমি আসছি ওয়াশরুমে গেছি, ফ্রেশ হয়েছি, সাথে সাথে ক্লাসে উঠে বসছি। আপনাদের গার্ডিয়ানের লাইসেন্স বইটা যারা এটা হচ্ছে তিয়ান ভাই অ্যানাউন্স করে দিবে, গ্রুপে দিয়ে দিবে। আচ্ছা দেখেন, যেহেতু আপনাদের কলেজে এত ডিপ পড়াতো না, এর জন্য কিন্তু আপনাদের কাছে এই ব্যাপারগুলো অনেক কঠিন লাগছে, কারণ হচ্ছে
যখনই আপনারা হঠাৎ করে ডিপলি পড়াশোনার ভিতর ঢুকতেছেন তখন আপনারা একটু বিধ্বস্ত হয়ে যাচ্ছেন। তো ডোন্ট বি অ্যাফ্রাইড, আপনাদের হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। কেউ আপনারা ভয় পাবেন না, কেউ ঘাবড়ে যাবেন না। এটা হচ্ছে আস্তে আস্তে 1-2 দিন ক্লাস হলে দেখবেন আপনি এটার সাথে অ্যাডাপ্ট করে গিয়েছেন। আপনি ভালো চাকরি যদি করতে চান, আপনি হাই স্যালারি দরকার জবে যদি জয়েন করতে চান, তাহলে আপনার মাস্ট বি ডিটেইলস জানতে হবে, আপনার নলেজ লেভেলকে ভালো হতে হবে। আর যদি চান আপনি 5,000 10,000 বা হচ্ছে 15,000 বেতনে কোনো একটা হসপিটালে জয়েন করবেন, সারা জীবন ওই হসপিটালে থাকবেন, দেন হচ্ছে সারা জীবন ওখানেই চাকরি করে যাবেন, তাহলে আপনি জাস্ট কোনোভাবে পাস করার মতো করতে পারেন। এটা তিক্ত সত্য কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের সাথে আজকে এ পর্যন্তই। আগামীকাল কিন্তু আপনাদের আবারও ক্লাস রয়েছে এবং সেটা জাস্ট 9টায় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস এখানে শেষ করছি।